নমস্কার বন্ধুরা, টপ বেঙ্গলি স্টোরিজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা এখনও পর্যন্ত আমাদের প্রথম গল্পটি দেখেননি, ওপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, কোনো দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। এবারের গল্পটি হলো 10 নম্বর বাড়ির রহস্য। লেখক শিবরাম চক্রবর্তী। দিব্যি একটা খালি বাড়ি পেয়ে গেলাম আলিপুরে। হার্ট ট্রাভেলের জন্য ডাক্তার বলেছিল হাওয়া বদলাতে। বলেছিল কলকাতা ছেড়ে ঘুরে এসো গে কোথাও, দিন কতক যদি বাঁচতে চাও। তবে যদি না বাঁচতে চাও সে কথা আলাদা। বাঁচতে কে না চায়, কাজেই ছাড়তে হয় কলকাতা। চলে এলাম আলিপুরে। হ্যাঁ, হাওয়া বদলাতে চাও তো আলিপুর। ঘন্টায় ঘন্টায় হাওয়া বদল হচ্ছে সেখানে, এমনকি মিনিটে মিনিটেও বলা যায়। আর তার রেকর্ড থেকে যাচ্ছে রীতিমতো। আবহাওয়া অফিসটা সেখানেই কিনা। উঠেছি এসে আজ এখানে, আজ সকালেই। বিনি আর আমি। আমার ওপর হাওয়া বদলানোর দায়, আর বিনির দায় খাওয়া বদলে। ঘন্টায় ঘন্টায় সে আমাকে খাওয়াবে। পুষ্টিকর আর তুষ্টিকর যত রকমের খাবার আছে, খাওয়াবার ভার তার ওপর। সে ভার বইবেও। আর খাদ্যের ভার যা কিছু আছে সব বোঝা সইতে হবে আমায়। হয়তো একটু কষ্ট করেই এই রকমের বোঝাপড়া। তা কষ্ট না করলে কেষ্ট মেলে না। এখানে অবশ্য কেষ্টকে না পাবার জন্যেই কষ্ট করা। কেষ্ট প্রাপ্তির পথে বাধা সৃষ্টির জন্যই নাই খাদ্য বৃষ্টি। তা হোক, যতই কষ্টদায়ক হোক, কেষ্ট আর খাদ্যের মধ্যে বাছ বিচার করতে হলে খাদ্যকেই আমি বেছে নেব অম্লান বদনে। এমনকি শ্রীমতী বিনির রান্না হলেও। 1 ঘন্টাও হয়নি আমার, ইতিমধ্যেই আসরে খাবার এসে হাজির। 1 বাটি দুধ আর 1খানা খাম বিনি আমার টেবিলে রেখে আনলো। তোমার চিঠি দাদা, দুধটা খেয়ে ফেলো দেখি। আমি আগে চিঠিখানাকে দেখি। এখনো তো কাউকে এখানকার ঠিকানা জানায়নি। আসতে না আসতেই তবে চিঠি আসে কি করে? কিন্তু না, সত্যি এই ঠিকানারই চিঠি বটে। ওই তো লেখাই রয়েছে ওর ওপরে, 10 নম্বর আলিপুর টেরেস। কিন্তু এর মধ্যে আলিপুরে আমাদের ট্রেস পেল কি করে আমাদের শত্রু মিত্ররা? খাম খুলতে খুলতে কেমন একটা চকচকে আওয়াজ পেলাম। খামটা চকচকে বটে, কিন্তু তা বলেই যতই চাকচিক্য থাক, তার থেকে চকচক শব্দ কেউ আশা করে না। তা বরদাস্তও করা যায় না কখনো। খাম টামের অত অহংকার থাকা ভালো নয়। শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু। জুৎসই ভনিতা দেখেই চট করে চিঠির শেষে চোখ বুলাতে গেলাম। কোন মহাত্মার লেখা দেখা যাক। না, নাম ধাম নেই কারো, বিলকুল একখানা চিঠি। প্রতিবেশীর প্রতি বেশি রকম ভালোবাসা থাকে না সকলে, থাকবার কথাও না। কিন্তু তা বলে সে আসতে না আসতেই তার প্রতি এরূপ বেনা ছুঁড়ে মারা, এই বা কী রকমের ভদ্রতা? শ্রীযুক্ত নতুন প্রতিবেশী সমীপেশু, সবিনয় নিবেদন মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী। জানি মহাশয়, জানি, কিন্তু দুঃসংবাদ অমন বারবার বেশি করে মনে করিয়ে দেবার কি মানে বলুন তো? আসতে না আসতেই চান কি যে এখান থেকে আমরা উঠে যাই? চিঠিখানা রেখে দুধ খেতে যা। দেখি বাটি ফাঁকা।
অজান্তে কখন খেয়ে বসে আছি। যাক, বাঁচা গেল। দুধের মতো একটা অখাদ্য যে অন্যজনে খেতে পেরেছে সেটা আমার সৌভাগ্য। কিন্তু যার বোন আছে, গিনির মতো বোন আছে, তার সৌভাগ্য বলে কিছু নেই। তার হচ্ছে বনবাস। আরেক বাটি দুধ হাতে সে হাজির, আবার সাথে 1 প্লেট হালুয়া। আরে, এই তো খেলাম রে, আবার এখনই? আমি আপত্তি করি। এই ঘন ঘন পত্তি করলে কি মানুষ বাঁচে? বিশেষ হার্ট যাদের দুর্বল, তাতে হার্ট ট্রাবেল সারে যদিও, তার শেষটায় হয়তো পেটের ট্রাবেলেই সে মারা যায়। কিন্তু ডাক্তার বলেছে না ঘন্টায় ঘন্টায় খাওয়াতে? তোর এর মধ্যেই 1 ঘন্টা হয়ে গেল। তাক লাগে আমার। আলিপুরের আবহাওয়া মিনিটে মিনিটে বদলায় বলে শুনেছি, কিন্তু তা বলে ঘন্টারা কিছু আবহাওয়ার মতোই বদলাতে পারে না। তাদের বদলাতে পাক্কা 60 মিনিট লাগবেই, যেমন লাগতো কলকাতায়। অবশ্যই সময়তত্ত্বে আমি বিশেষজ্ঞ নই, পরিদর্শনের পোক্ত নই তেমন, তা ঠিক। কিন্তু তাহলেও আমার ক্ষুদ্র বুদ্ধি যতদূর ধারণা, এক এক্সামিনেশনের হল ছাড়া আর কোথাও 15 মিনিটে ঘন্টা কাবার কখনো হয় না। তবে কি না এখানেও তো আমি একটা পরীক্ষার সম্মুখীন, জীবন মরণই পরীক্ষা। আর সেজন্যই কিনা বিনির কাছে আমি জানতে চাই। বিনির জবাবে যা পাওয়া গেল তা হচ্ছে এই: ডাক্তারের উপদেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তাহলে দিনে রাতে 24 বার খাওয়াতে হয় আমার। কিন্তু দুঃখের বিষয়, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই নাকি আমি নাক ডাকাই। আর নাক থেকে হলে নাক থেকে নয়, ঘুম থেকে। আমি আবার ভুল শুধরে দিই। যাক, সেই ন্যাকামো থেকে তুলে আমাকে কিছু গেলানোর মতো দুঃসাধ্য কাজ আর দুটি নেই। আর তা নাকি ওর কম্য না। তাছাড়া রাত বিরেতে সেও নাকি একটু ঘুমোতে চায়। ঘুম পেলেই সে ঘুমিয়ে পড়ে, সেও। আর আমার মতো অতটা না হলেও ঘুমোতে একটু ভালোই বাসে। তার ঘুমানোর সময় আমাকে তুলেই আর খাওয়াই বা কে? তাকে তুলে খাওয়ানোর জন্যই, মানে তাকে নয়, আমাকে খাওয়ানোর জন্যই। এই সব ভেবেচিন্তে সে ঠিক করেছে যতক্ষণ আমি জেগে থাকি তার মধ্যেই উঠে পড়ে যেমন করে হোক 12-24 আমাকে খাইয়ে। এবং এই মহাচেষ্টাতেই এই খাওয়াও হাল ছেড়ে দিয়ে আমি বলি, খাইয়ে যাও, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। দুধের বাটিটা রেখে হালুয়া প্লেটটা হাতে নিই, চামচে করে মুখে তুলে একটু করে দেয়। চাকতে চাকতে আবার শুনি সেই চকচকানো ধ্বনি। আমার খারাপ লাগে এবার। এই কালো ভূতের মতন হালুয়া কোনোই চাকচিক্য নেই এর কোনোখানি। মুখে তুলতেই এও যদি চকচকে আওয়াজ ছাড়ে তো গা জ্বালা না করে পারে না। এমনি বিচ্ছিরি হালুয়ার মুখে এমন চোলা বুকি, বড্ড বাড়াবাড়ি, নিতান্তই আদিক্ষেতা। কিন্তু না, প্লেটে নয়, দুধের বাটিতেই সেই চাক্কার টেবিলের ওপরে শুধু সেই বাটিটা, তার ত্রিসীমানায় কেউ নেই। এক সীমান্তে কেবল আমি। আর সেই দুধের বাটির সম্মুখেই অদ্ভুত উক্ত আওয়াজ চকচক করে যেন দুগ্ধ পান করছে। হকচকানো ব্যাপার। বেশ করে রোগরে খালি চোখে তাকালাম ভালো করে। টেবিলে শুধু সেই দুধের বাটিটা, কেউ নেই, কিছু নেই তার কাছাকাছি। খালি সেই বাটিটা, দেখতে দেখতে খালি হয়ে গেল। অবাক কাণ্ড! বুক জ্বর জ্বর করতে লাগলো।
হার্ট ট্রাভেল বাড়তে লাগলো নিজের থেকেই। হ্যাঁ, ই আবার কি গো? এক চক্রবর্তীর সামনে ই আবার কোন চক্রবর্তী, কোন চক্রান্ত কর্তা? তখনই মনে পড়ল ব্যাপারটা খুব অশ্রুতপূর্ব না, একটু আগেই এমনি চকচক্কার যেন আরেকবার শুনেছি। আগের বাড়িটাও তাহলে এমনি নিজ গুণে? তবে কি আমি নিজে ফাঁক করিনি সেটাকে? বিনি, বিনি, বিনি! আমার আর্তনাদ ফোটে, আমার চিৎকারে সে ছুটে আসে। কি হয়েছে? কি হয়েছে দাদা? কি আবার হবে? ওই দেখ। আমি দেখাই। অদৃশ্য কিন্তু অশ্রুত মনকে দেখাতে যাই। দেখাতে গিয়ে অন্য দৃশ্য দেখা দেয় এবার। ঘরের কোণে কতগুলি অগ্নিশলাকা ছুটোছুটি করতে দেখতে পাই। ওমা, এ কি? বিনি গালে হাত দেয়। সে অবাক, আর আমি হতবাক তার আগেই। খানিক বাদে ওর কথার জবাব দিতে গিয়ে আমি নিজের গোঙানি আমার কানে আসে। ভুতুড়ে বাড়ি নাকি দাদা? কে জানে দিদি, বলতে গেছি এই কথাটাই, কিন্তু সমস্ত বাক্যটা প্লুত স্বর হয়ে বেরিয়ে আসে এক কথায়, গো 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 গো। আমি বলতে থাকি আপ্লুত হয়ে। তোমার গোয়ার তুমি থামাও তো, বলে বিনি এক জ্বালা ঠান্ডা জল এনে আমার মাথার ওপর ঢেলে দেয়। এইসব কাণ্ডেই ভরকে গিয়েই কিনা কে জানে জ্বলন্ত ফলকগুলি ঘরময় হুটোপাটি লাগিয়ে দেয়। ততক্ষণে আমার সম্বিত ফিরে এসেছে। বোন বলতে কি বন্যি বলতে আমাদের বাড়িতে তুই ছিলি একমাত্র। একমাত্রই বল আর একমাত্রায় বল, আমি বলি। কিন্তু এখন দেখা যাচ্ছে ওই বাড়িতে তোর প্রতিদ্বন্দ্বী আছে, অনেক আছে। মানে এটা ভুতুরে বাড়ি নয়। ওই বন্যি শিকারা ভূত নয় কখনোই, পেতনি। ঘুরিয়ে ফিরিয়ে পেতনি বলা হচ্ছে আমায়? বটে, বুঝতে পারছি এখনো তোমার জ্ঞান সঞ্চার হয়নি ঠিক মতন। দাঁড়াও, বলে সে আর এক বালতি জল আনতে যায়। ভালো করে আমার চৈতন্য সম্পাদনের মতলবে। যাবার মুখেই অযাচিত কাল লেজে যেন পা পড়ে যায় ওর, আর সে ম্যাও বলে চেঁচিয়ে ওঠে। মা গো! এক লাফে সে 4 পা পিছিয়ে আসে, আর চতুর্থবারে আমার ঘাড়ের উপর এসে পড়ে। জীবটি অদৃশ্য হলে কি হবে? তার আওয়াজ বেশ সুশ্রাব্যই। আর বিনি তার আঁচড়ানি একবারই অদৃশ্য নয়, সুদৃশ্যই বলতে হবে। তারপর আয়োডিন লাগাবার পর সেই পায়ের বাহার যা খোলে, দেখবার মতোই। বেড়ালের ভূত, বিনি বলে। ভুতুড়ে বেড়াল। আমি তার ভ্রম সংশোধন করি। মা গো! বেড়াল মরে ভূত হয় জানতুম না 7 জন। আচরিত আইডন চর্চিত শ্রীচরণে সে হাত বোলায়। আবার মনে ভূত হবার পরে এমন বেঁচে জলজ্যান্ত থাকে তা কে জানতো? বেড়ালের ভূত মানুষের কোনো ক্ষতি করে না, করতে পারে না। বরং আমি ভেবে দেখি মানুষের উপকারই লাগে। মনে কর তুই যেমন ঘন্টায় 4 বার করে আমার দুধ গেলাবার জন্য কোমর বেঁধেছিস, তাতে ওই ভুতুড়ে বেড়ালটা এখানে না থাকলে আমার কি দশা হতো? আমি কি বাঁচতাম? ও সাহায্য না পেলে কি? তোমার আদরের বেড়াল নিয়ে তুমি থাকো, আমার বোনার কাজ ফেলে এসেছি বলে আমার আদরের বিনি বেজার মুখে চলে যায়। এবার আমি চিঠিখানা পড়ি। মহাশয়, আপনি আমাদের নতুন প্রতিবেশী।
10 নম্বর বাড়ির রহস্য হয়তো আপনার জানা নেই, সেই জন্যই আপনাকে সমস্ত জানাবার প্রয়োজন বোধ করছি। হ্যাঁ, খুলেই বলি সব। যে বাড়িতে আপনারা এসে উঠেছেন, বছর 2 আগে আমরাই সেখানে থাকতাম। কিন্তু যে কারণে ওই বাড়ি, অমন চমৎকার বাড়ি আমাদের ছাড়তে হলো, সেই কথাই বলছি। মাঝে যে ঘরটায় এখন আপনি বসে আছেন, ওইটাই আমার শোবার ঘর আর তার ল্যাবরেটরি। আমার কাকা একজন পাশ করা বৈজ্ঞানিক। নাম করলেই টের পাবেন বলে এর বেশি আর জানালাম না। ওই ল্যাবরেটরিতে বসে তিনি নানা রকমের গবেষণা করতেন। নানান পরীক্ষা নিরীক্ষা চলতো তার ওখানে। এমনি করতে করতে হঠাৎ একদিন তিনি অদৃশ্য হওয়ার উপায় আবিষ্কার করে বসলেন। পরীক্ষায় লাগানোর কাজে কতগুলো বিলিতি ইঁদুর তিনি আনিয়েছিলেন। ইঁদুরগুলো সাহেবদের মতোই সাদা। সেই শ্বেতকায় নিয়েই তার যত পরীক্ষা চলতো। সেদিনের কথা এখনো আমার স্মরণে আছে। হাঁকাহাঁকি করে তিনি ডাকতে লাগলেন সবাইকে। সবাই আমরা ছুটে গেলাম তার গবেষণা ঘরে। তিনি বললেন, দেখ কি হয়েছে দেখ। সবাই আমরা চোখ প্যাট প্যাট করে তাকালাম। না, দেখবার কিছু নেই। কোথায়? কিছু নেই। দেখছিস না খাঁচাটা? চেয়ে দেখ ভালো করে, বলে তার সাহেবী ইঁদুরের খাঁচাটা দেখালেন। দেখলাম যে খাঁচাটায় তার ইঁদুর সাহেবরা থাকতো, সেটা বিলকুল ফাঁকা। কোথায় গেল ইঁদুরগুলো? জিজ্ঞেস করলাম আমরা। আছে রে, ওইখানেই আছে, ওর মধ্যেই রয়েছে। গর্বে হাসি হাসলেন কাকা। অদৃশ্য হয়ে রয়েছে সবাই। আমার কাকা ভারী চালাক লোক। অদৃশ্য হয়ে যাওয়ার পর পাছে ভগবানের মতোই তাদের অস্তিত্বে কেউ অবিশ্বাস করে, সেই জন্য আগে থেকে তাদের গায়ে জলজলে কোনো জিনিস লাগিয়ে দিয়েছিলেন। আমরা অবাক হয়ে দেখলুম, সত্যি তো, কতগুলো উজ্জ্বল আলোকবিন্দু খাঁচার ভেতর ঝলমল করছে। জাজল্যমান একপাল তিরিং তিরিং। সবাই আমরা খাঁচার চারধারে ঘিরে দাঁড়ালাম। আমাদের দেখে সেই আলোর কণাগুলি এমন লাফঝাপ লাগালো যে বলবার নয়। সেই উত্তেজনার মুহূর্তে একজন আমাদের খাঁচার দরজা খুলে দিল একবার। কি মজা হয় দেখবার জন্য। তারপর আর দেখতে হলো না। দেখতে না দেখতে জ্বলন্ত ফোঁটাগুলি বেরিয়ে পড়লো খাঁচা থেকে। ছিটকে পড়লো, ছড়িয়ে পড়লো, ছিটকে পড়লো চারধারে। ছোটাছুটি লাগিয়ে দিল ঘরময়। কাকা তখনই আমাদের ঘর থেকে বার করে খিল এঁটে দিলেন। তিনি খুব চটে গিয়েছিলেন আমাদের এই কাণ্ডে। এই অবৈজ্ঞানিক মনোবৃত্তিতে তা বলাই বাহুল্য। তারপর কি হলো শুনুন তার দিন কতক বাদে। যখন সেই অদৃশ্য ইঁদুরের কথা আমরা ভুলে গেছি, কাকার আবিষ্কার কাহিনী আর আমাদের মনে নেই। খেতে বসেছি আমরা সবাই গোল ঘরটায়। কাকিমা পরিবেশন করছেন। এমন সময় কাকিমার আদরের মিনি বিড়ালটা বেরিয়ে ফিরল বাড়ি থেকে। এসে জমলো আমাদের পাতের গোড়ায়। বসে খালি সে মুখ মুছতে লাগলো নিজে। মুখের ভাব ভারী হাসি খুশি। কোথা থেকে তিনি যে বেশ কিছু ছাঁটি এসেছেন তা বুঝতে পারা শক্ত নয়। তারপর কি বলল মশাই? বসেছিল বিড়ালটা আমাদের সবার চোখের সামনেই। চোখের ওপরেই সেটা কেমন ছায়ার মতো ঘোলাটে হয়ে যেতে লাগলো।
দেখতে দেখতে সেই ছায়ামূর্তি ঝাপসা হয়ে মিলিয়ে গেল একবারে। দেবতারা যেমন অন্তর্হিত হন, ঠিক সেই মতন আমরা খাওয়া দাওয়া ছেড়ে লাফিয়ে উঠলাম। কাকাবাবু খেয়ে দিয়ে ঝিমুচ্ছিলেন তার বেতের চেয়ারে। আমরা ছুটে গিয়ে ঘটনাটা তাকে জানালাম। তার ঘুম ভাঙেনি, কিন্তু বিশদ করে সব বোঝাবার আগে তিনি লাফিয়ে উঠেছেন। তার সযত্নে সমুজ্জ্বল লাঙলের কতখানি কোনো অদৃশ্য জীবের তাড়নায় তার কোলে এসে আশ্রয় নিয়েছিল আচমকা। তিনি তাদের ছুঁড়ে ফেলে দিয়ে টেবিলের ওপর উঠে দাঁড়ালেন এক লাফে। কাকিমার বেজায় আদরের ছিল বিড়ালটা। তার অন্তর্ধানে তার প্রাণে কিরকম ব্যথা লেগেছিল অনুমান করতে পারবেন। নামজাদা বিজ্ঞানীর বউ হলে কি হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যাকে বলে তা তার আদতেই ছিল না। বিড়ালের তিরোধানে মর্মাহত হয়ে কাকাবাবুকে তার জন্য দায়ী করে তার সঙ্গে তিনি কথাবার্তা বন্ধ করে দিলেন। কিন্তু বৈজ্ঞানিক ছিলেন না বলেই কাকিমার বুদ্ধি ছিল একটু বেশি। একদিন তিনি কি করলেন, একটা বড় জামবাটিতে দুধ ভর্তি করে রেখে দিলেন ঘরের মেঝে, আর আমাদের সবাইকে বলে দিলেন ম্যাও ম্যাও করে বেশ মুজ করে গলা সারতে। আমরা সাধ্যমতো শুরু করেছি। আমাদের সাদাসাদিতে কিনা বলা যায় না, দেখলেন বাটির দুধ কমে আসছে, কমতে শুরু করেছে ক্রমে। আমাদের সুরধ্বনি নামতেই না। বিড়ালটা তার অদৃশ্য গোফে ডুবিয়েছে দুধ পাঠাবে। দুধের সেই কমতির মুখে কাকিমা করলেন কি, সুকৌশলে তার বিড়ালটিকে পাকড়ে ফেললেন। তাকে ধরে না তার গলায় একটি লাল রঙের রুমাল বেঁধে দিলেন কায়দা করে। তারপর থেকেই যত অদ্ভুত কাণ্ড আরম্ভ হলো আমাদের বাড়ি। নিত্য নতুন মজা, কোথাও কিছু নেই, বাড়িময় একটা লাল রুমাল ঘুরঘুর করছে, লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে চারধারে। কখনো বা দেখা যেত কতগুলো অগ্নিবিন্দু হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে, আর তাদের পিছু পিছু তাড়া করে চলেছে উদ্যত এক লাল ঝান্ডা। যাক, দেখতে দেখতে এসব আমাদের গা সওয়া হয়ে গেল। তারপরে এলো আরেক উৎপাত। তার কিছুদিন পরেই মনে হলো অগ্নিপুচ্ছের সংখ্যা ক্রমশই যেন বেড়ে চলেছে। এদিকে বেড়ালের বংশবৃদ্ধির খবর পেলাম আমরা। প্রচুর কচি গলায় মেশানো মিষ্টি আওয়াজেই তা জানা গেল। চারধার থেকেই অদৃশ্য কণ্ঠের অবিশ্রান্ত মিউ মিউ শুনে আর অফুরন্ত আলোর ঝিলমিল দেখে আমরা সবাই যেন মিয়ে গেলাম। এমনকি আমাদের বৈজ্ঞানিক কাকাবাবু। কুরুবংশ আর পাণ্ডু বংশ দুই পক্ষই বাড়তে লাগলো মা ষষ্ঠীর আশীর্বাদে। আর সেই কুরুক্ষেত্রের মধ্যে বাসা করা আমাদের নিতান্তই কঠিন হয়ে উঠল। আমরা পাত্তারি গুটোতে বাধ্য হলাম। তারপর সেই থেকে ওই বাড়ি খালি পড়েছিল একদিন। এখন আপনারা এসেছেন, যাই হোক, আপনারা যেন ঘাবড়াবেন না। যদি আপনার আনাচে কানাচে অগ্নিশিখাদের নড়ে চড়ে বেড়াতে দেখেন, যদি কখনো বা হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান বা কোনো অলক্ষিত নক্ষরের লক্ষ্য হন, জানবেন সেটা বিজ্ঞানের জয়স্তম্ভ, আমাদের কাকাবাবুর দান, তার সৃষ্টির আনন্দ, বৈজ্ঞানিক খুশি, আর কাকিমার বেড়ালের বংশবিস্তার। তার জন্য ভয় পাবেন না যেন। অদ্ভুত হলেও ভূত নয় ওসব। বেড়ালে ভূত না, শুধু সেই একটি বিড়ালই বেড়ে এখন প্রভূত হয়েছে। এইমাত্র প্রীতি নমস্কার নিন। ইতি আপনাদেরই এক অদূরের প্রতিবেশী। পুনশ্চ মাছ আর দুধের পাত্র সবসময় ঢাকা দিয়ে রাখতে যেন ভুলবেন না। চিঠিখানা হাতে নিয়ে বিনির ঘরে যাই। এ বাড়ির ওখানকার বাড়াবাড়ির সব রহস্য
ও আবিষ্কার করতে যাই তার কাছে। গিয়ে দেখি বিনি দেবী বেতের চেয়ারে বসে বেতসের মতোই কাঁপছেন। তার দু চোখ ভয়ে বিস্ফারিত, আর তার আধবোনা ব্লাউজখানা পড়ে আছে একধারে একান্ত অবহেলায়, এবং তার উলের গুলতি নিয়ে 7 দিক থেকে 7টি অদৃশ্য খেলোয়াড় ফুটবল খেলতে লেগেছে দেখলাম। তারপর আর রহস্য বিশ্বাস করেও কোনো ফল হলো না। বিজ্ঞানের মহিমা ফলাও করে নয়। মিনি সেই দিনই সেই দণ্ডেই আমাকে নিয়ে চলে এলো সেখান থেকে। চলে এলাম আমাদের পুরনো বাড়িতে, আমার পুরাতন হার্ট ট্রাভেলে। সে বললে, শুধু একটা কথাই বললে, হ্যাঁ মানি এটা বিজ্ঞানের যুগ, কিন্তু তা বলে বিজ্ঞানের সব দান আমাদের মাথা পিতে নিতে হবে, এমনকি তা অ্যাটম বোমা হলেও একথা আমি মানতে রাজি নই। বৈজ্ঞানিক আবিষ্কার ভালো, খুবই ভালো, কিন্তু তার কাছাকাছি বাস করা কোনো মতে ভালো নয়।